কখনো কি তোমার মনে হয়েছে টাকা তোমার জীবনে আসে কিন্তু তোমার কাছে থাকে না, যেন কোনো অদৃশ্য দেয়াল তোমাকে বারবার প্রাচুর্য থেকে দূরে ঠেলে দেয়? তুমি পরিশ্রম করো, ভাবো এইবার নিশ্চয়ই সব ঠিক হবে, কিন্তু আবার কিছু না কিছু ঘটে যা সব কিছু শূন্যে নামিয়ে আনে। এটা কি ভাগ্য নাকি আরও কিছু? ডমিনিক ক্রিড বলেন, তোমার দারিদ্র্য বা আর্থিক সংকট কোনো বাইরের পরিস্থিতির ফল নয়, এগুলো সেই অচেতন চুক্তিগুলোর ফল যা তুমি নিজের অজান্তে নিজের সাথে করে রেখেছ। আজ আমরা সেই দরজা খুলতে যাচ্ছি যেখানে তোমার আসল সমৃদ্ধি লুকিয়ে আছে। এটা দাফন করা সম্পদের গল্প, সেই প্রাচুর্যের গল্প যা কোনো এক সময় তোমার ভেতরেই চাপা পড়ে গিয়েছিল। একজন মানুষ ছিল আরাভ। বাইরে থেকে দেখলে মনে হতো তার জীবন যেন সিনেমার মতো, উজ্জ্বল, সফল, আত্মবিশ্বাসে ভরপুর। কিন্তু তার ভেতরে ছিল এক অজানা ভয়, যাকে সে চিনত না। শুধু এতটুকু জানত যে সাফল্যের কাছাকাছি গেলেই সব কিছু ভেঙে পড়ে। আরাফ জীবনে 3 বার শূন্য থেকে শুরু করে সব কিছু গড়ে তুলেছিল। প্রথমবার যখন সে বন্ধুদের সঙ্গে একটি ছোট কফি শপ খুলেছিল, সবাই বলতো আরাফের মধ্যে আগুন আছে। সে প্রতিদিন ভোরে উঠে দোকানে যেত, হাসি মুখে সবার সঙ্গে কথা বলতো, পরিশ্রম করত। কিন্তু একটা ছোট্ট ঘটনাই তাকে মনে করিয়ে দিল, তুই কখনোই টিকতে পারবি না। আরাফ কিছু না বলে দোকান ছেড়ে দিল। দ্বিতীয়বার সে ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুলল। সে চাইতো স্বাধীনতা, টাকা, নাম সবই। কিন্তু যখন সে প্রথম বড় ক্লায়েন্ট পেল, সেই রাতেই হঠাৎ ঘুমের মধ্যে কাঁপতে লাগলো। হৃৎস্পন্দন দ্রুত, শ্বাস ভারী, যেন তার শরীর বলছে এই সাফল্য তোমার জন্য না। সে ভেবেছিল এটা স্ট্রেস, কিন্তু এটি ছিল অবচেতন মনের প্রতিরোধ, রেজিস্ট্যান্স। কারণ ছোটবেলায় তার বাবা দেউলিয়া হয়ে যাবার পর পরিবারে যে ভয় তৈরি হয়েছিল, তার অবচেতন মন বিশ্বাস করে ফেলেছিল যে ধন সম্পদ বিপজ্জনক, তাই সম্পদ আসলেই সে পালাতে চাইত। মানুষ বলতো আরাফের ভাগ্য খারাপ, কিন্তু আসলে সমস্যাটা ছিল তার আইডেন্টিটি লুপ। সে মনের গভীরে এখনও সেই ছোট ছেলে যে ভাবত ধনী মানুষ খারাপ, টাকা চরিত্র নষ্ট করে। বাইরে সে উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু ভেতরে ভীত। বাইরে সে চাইতো সম্পদ, কিন্তু ভেতরে সম্পদকে ঘৃণা করত। একদিন আরাফ এক থেরাপিস্টের কাছে গেল, ভেঙে পড়া, ক্লান্ত, আত্মবিশ্বাসহীন। থেরাপিস্ট দীর্ঘ সময় শুনে শুধু একটি প্রশ্ন করলেন, তুমি কি সত্যি বিশ্বাস করো যে তুমি সমৃদ্ধি পাওয়ার যোগ্য? আরাফ ক্লান্ত হাসিতে বলল, অবশ্যই। থেরাপিস্ট শান্তভাবে বললেন, তোমার সচেতন মন হ্যাঁ বললেও যদি তোমার অবচেতন মন না বলে, তাহলে মহাবিশ্ব কার কথা শুনবে? কথাটি আরাফকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। সে বুঝল সমৃদ্ধি পথে সে নিজেই বাঁধা। থেরাপিস্ট বললেন, টাকার সঙ্গে তোমার সম্পর্ক শুধু সংখ্যার নয়, এটা তোমার অতীতের গল্প। চোখ বন্ধ করে আরাফ মনে করল 12 বছর বয়সে সে মাকে বলতে শুনেছিল, টাকা আমাদের ঘরে টিকে না, ঈশ্বরই হয়তো চান না। সেইটিকে জীবনের নিয়ম বানিয়েছিল। তাই যখনই টাকা আসত, সে নিজের অজান্তেই এমন কিছু করত যাতে টাকা আবার চলে যায়, যাতে তার ভেতরের গল্প ঠিক থাকে। অনেক সময় আমরা আমাদের দুঃখকে নয়, আমাদের পরিচয়কে রক্ষা করি, কারণ মন কনসিস্টেন্সি চায়, তা কষ্টদায়ক হলেও। তাই তোমার টাকার সমস্যা আসলে টাকার সমস্যা নয়, এটা তোমার অবচেতন মনে লুকিয়ে থাকা ভয়ের সমস্যা। তোমাকে টাকা আয় করতে শেখার প্রয়োজন নেই, প্রয়োজন টাকার ভয়কে দূর করার। ভয়ই সেই শৃঙ্খল যা তোমাকে বারবার নিচে ফেলে দেয়। সেদিন আরাফ নিজের ভেতরে তাকানো শুরু করল। সে লেখা শুরু করল এমন সব বিশ্বাস যা তাকে টাকা গ্রহণ করতে বাধা দিত। সে লিখল, টাকা মানুষকে বদলে দেয়, ধনী মানুষরা স্বার্থপর, আমি শুধু পরিশ্রমী, ভাগ্যবান নই। এবং প্রতিটি বিশ্বাসের নিচে সে লিখল, এটা সত্য নয়, এটা শুধু একটা গল্প। ধীরে ধীরে তার অবচেতন মন পুনর্গঠিত হতে শুরু করল। যখনই সে টাকা পেত, আগের মতো অপরাধবোধ না করে কৃতজ্ঞতা অনুভব করার চেষ্টা করত। যখন কেউ প্রশংসা করত, সে আর তা এড়িয়ে যেত না, গ্রহণ করত। যখন কোনো সুযোগ আসত, ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে নিজেকে বলতো, এটা নিরাপদ, সম্পদ নিরাপদ, সাফল্য নিরাপদ। কয়েক মাস পর সে নিজের নতুন ভেঞ্চার শুরু করল। এবার সে হুড়োহুড়ি করছিল না, বরং প্রবাহের সঙ্গে চলছিল। সে আর প্রতিটি ফলাফল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল না, বরং তা স্বাভাবিকভাবে ঘটতে দিচ্ছিল। ধীরে ধীরে ব্রহ্মাণ্ড প্রতিক্রিয়া জানাতে শুরু করল।
ক্লায়েন্ট এলো, প্রজেক্ট বাড়ল, আর সবচেয়ে বড় কথা, সে আর ভয় পেত না, কারণ এবার তার পরিচয় বদলে গেছে। সে আর সার্ভাইভার নয়, সে একজন রিসিভার হয়ে উঠেছে। এবং এটাই ডমিনিক ক্রিডের বার্তা। সম্পদ বাইরে থেকে আসে না, তা হলো নিজের ভেতরের অনুমতি। তুমি যতক্ষণ নিজেকে সম্পদের যোগ্য মনে না করবে, ততক্ষণ কোনো কৌশল, কোনো পরিশ্রম, কোনো হ্যাসেল কাজ করবে না। কারণ অবচেতন মন সবসময় তোমার পরিচয়ের সঙ্গে মিল রেখে বাস্তবতা তৈরি করে। তাই তুমি যদি সমৃদ্ধি চাও, তবে আগে সেই মানুষটিকে হও যে তা গ্রহণ করতে নিজেকে অনুমতি দেয়। আর আগের মতো মানুষ নেই যে সবসময় হারিয়ে ফেলত। এখন সে সেই মানুষ যে নিজেকেই খুঁজে পেয়েছে। ডমিনিক ট্রিড বলেন, প্রতিটি মানুষের ভেতরে একটি অদৃশ্য চুক্তি থাকে, যা সে নিজের সঙ্গে করে। আমি কতটা নিতে পারি, আমি কতটা প্রাপ্য, কতটা সুখ, সাফল্য বা টাকা আমার জন্য নিরাপদ। এই চুক্তি আমরা সচেতনভাবে করি না, এটি আমাদের অবচেতন মনে শৈশবেই লেখা হয়ে যায়। তুমি ছোটবেলা তোমার আশেপাশের মানুষ যে কথাগুলো বলতো, সেগুলো শুধু কথা ছিল না, ওগুলো ছিল প্রোগ্রাম যা তোমার ভিতরে ইনস্টল হচ্ছিল। যেমন, টাকা গাছে ধরে না, ভালো মানুষরা বেশি টাকা আয় করে না, টাকা থাকলে মানুষ অহংকারী হয়। সেই বয়সে তোমার ভেতরে এমন কোনো ফিল্টার ছিল না যা সত্য আর ভয়কে আলাদা করতে পারতে। তাই তুমি এসবকেই চূড়ান্ত সত্য ধরে নিয়েছিলে। তোমার অবচেতন বলেছিল, যদি আমি অনেক টাকা চাই তবে হয়তো খারাপ হয়ে যাব, যদি আমি ধনী হই মানুষ আমাকে অপছন্দ করবে, যদি আমার কাছে বেশি থাকে তবে আমি একা হয়ে যাব। এভাবেই তৈরি হয়েছিল তোমার হিডেন কন্ট্রাক্ট, একটি অদৃশ্য সমঝোতা যা নীরবে তোমার প্রতিটি সিদ্ধান্তকে পরিচালনা করে গেছে। এই কারণেই তুমি সচেতনভাবে টাকা চাইলেও অবচেতনভাবে তাকে আসতে দাও না, কারণ তোমার কাছে সম্পদ মানেই হয়ে গেছে অনিরাপদ। তোমার মন সবসময় টিকে থাকার পথ বেছে নেয়, সমৃদ্ধির পথ নয়, কারণ তার কাছে নিরাপত্তাই প্রথম অধিকার হিসেবে। তুমি পরিশ্রম করো, চেষ্টা করো, কিন্তু যখন সাফল্যের দরজা খুলে যায়, তখন তোমার অবচেতন আতঙ্কিত হয়ে ওঠে। সে বলে, এটা নতুন, এটা নিরাপদ নয়। তারপর কোনো না কোনোভাবে সে তোমাকে আবার সেই কমফোর্ট জোনে ফিরিয়ে নিয়ে যায়, যেখানে তুমি নিরাপদ বোধ করো, যদিও সেটা দারিদ্র বা সংগ্রামে ভরাই হোক। ক্রিড বলেন, তোমার অবচেতন মন যুক্তি বোঝে না, সে শুধু নিরাপত্তার বিপদ বোঝে। আর যদি তোমার কাছে টাকা মানেই বিপদ হয়, তবে তুমি কখনই তাকে পুরোপুরি গ্রহণ করতে পারবে না। একটু থামো, গভীর শ্বাস নাও এবং নিজেকে জিজ্ঞেস করো, কোন স্মৃতিটা আমাকে আঘাত করেছিল? কে বলেছিল ধনী মানুষ লোভী হয়? অথবা সেই দিন যখন দেখেছিলে টাকার কারণে পরিবারে ঝগড়া বাড়ছিল? সেই স্মৃতিটা মনে করো, তাকে শুধু দেখো, বিচার করো না। তারপর মনে মনে বলো, এই বিশ্বাস আমার সত্য নয়, টাকা নিরাপদ, আমি সমৃদ্ধি পাওয়ার যোগ্য। ক্রিড বলেন, যখন তুমি তোমার পুরনো মানসিক চুক্তি বা বিশ্বাসগুলোকে পরিষ্কারভাবে দেখো, তখনই তারা তোমার ওপর থেকে ক্ষমতা হারাতে শুরু করে। আর ঠিক তখনই এতদিন চাপা পড়ে থাকা অ্যাবান্ডান্স ধীরে ধীরে তোমার জীবনে ফিরে আসতে থাকে। চ্যাপ্টার 2, দ্য আইডেন্টিটি কোড। ক্রিড বলেন, তোমার পরিচয়ই তোমার ফাইন্যান্সিয়াল ব্লুপ্রিন্ট। তুমি নিজের সম্পর্কে যেমন ধারণা রাখো, পৃথিবীও তোমাকে সেভাবেই আচরণ করে। এটা এক অদৃশ্য আয়না, তোমার সেলফ ইমেজ। যদি তোমার ভেতরের আয়না নিজেকে সবসময় সংগ্রামী, অভাবগ্রস্ত মানুষ হিসেবে দেখতে থাকে, তাহলে বাইরের দুনিয়াও সেই বাস্তবতাকেই তোমার সামনে প্রমাণ করতে থাকবে। একটা গল্প ধরো, একজন মানুষ ছিল, নাম তার বিবেক। বিবেক জীবনে অনেক পরিশ্রম করেছিল। সে বলতো, আমি নিজের যোগ্যতায় কিছু বড় করব। কিন্তু যখনই বড় কোনো সুযোগ আসতো, সে কোনো না কোনোভাবে সেটি হারিয়ে ফেলত, কখনো ভয় থেকে, কখনো অপরাধ বোধ থেকে, কখনো নিজেকে অযোগ্য ভাবার কারণে। একদিন তার মেন্টর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার ভেতরে গভীরভাবে নিজের সম্পর্কে কি বিশ্বাস রাখো? বিবেক বলল, আমি সেই মানুষ যাকে সব কিছু কষ্ট করে অর্জন করতে হয়। মেন্টর হাসলেন এবং বললেন, এটাই তোমার আইডেন্টিটি কোড। যতদিন তুমি নিজেকে শুধু সংগ্রামের যোগ্য মনে করবে, ততদিন অ্যাবান্ডান্স তোমার জীবনে সহজে আসবে না। ক্রিড বলেন, মানি ডাজন্ট চেঞ্জ আইডেন্টিটি, ইট অ্যাম্প্লিফাইজ ইট। অর্থাৎ টাকা মানুষকে বদলায় না, বরং তার ভেতরে যা আছে তাকে আরও বড় করে তোলে। যদি তোমার ভেতরে অভাবের কম্পন থাকে, তাহলে টাকা সে অভাবই বাড়াবে। আর যদি তোমার ভেতরে গ্রহণ করার শক্তি থাকে, তাহলে সম্পদ নদীর মতো স্বাভাবিকভাবে তোমার জীবনে প্রবাহিত হবে।
আমাদের সাবকনশিয়াস মন সবসময় ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি চায়, সে পরিবর্তনকে ভয় পায়। তাই তুমি সচেতনভাবে অ্যাবান্ড্যান্স আকর্ষণ করতে চাইলে কিন্তু তোমার ভেতরের পরিচয় এখনও অভাবের গল্প বলে, তখন সাবকনশিয়াস বলে এটা তো মেলে না এবং সাবোটাজ শুরু করে। তুমি কোনো কাজ অসম্পূর্ণ ফেলে দাও, কোনো সুযোগ নিজের ভুলে নষ্ট করে দাও, কিংবা হঠাৎ মনে হয় তুমি এগুলোর যোগ্য নও। এগুলো সাবোটাজ নয়, এগুলো আইডেন্টিটি প্রোটেকশন, কারণ সাবকনশিয়াসের কাছে পুরনো পরিচয়টাই নিরাপদ। সেলফ ইমেজ না বদলালে ওয়েলথ বাড়ে না। তুমি এমন জীবন কখনো সাস্টেইন করতে পারবে না যা তোমার ইনার আইডেন্টিটির চেয়ে বড়। তাই এখন চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, ভেতরে সেই ছবিটা দেখো। তুমি কেমন মানুষ হিসেবে নিজেকে অনুভব করো, সংগ্রামী নাকি সেই ব্যক্তি যে অ্যাবান্ড্যান্স সহজে গ্রহণ করে? এবার তোমার সাবকনশিয়াসকে নতুন নির্দেশ দাও, আমি অ্যাবান্ড্যান্স গ্রহণ করি, আমি এর যোগ্য, আমি সেই ব্যক্তি যে সহজে গ্রহণ করে। এগুলো যান্ত্রিকভাবে বলবে না, অনুভব করবে, কারণ সাবকনশিয়াস শব্দ শোনে না, কম্পন অনুভব করে। প্রতিদিন কয়েক মিনিট এই নতুন আইডেন্টিটিকে কল্পনা করো। ভাবো তুমি যদি আগেই অ্যাবান্ড্যান্ট হতে তাহলে কেমন আচরণ করতে, কেমন সিদ্ধান্ত নিতে, কেমনভাবে ভাবতে ও কথা বলতে। ধীরে ধীরে তোমার সাবকনশিয়াস সেই নতুন ফ্রিকোয়েন্সি চিনে নেবে, আর তখন বাইরের পৃথিবী তোমার ইনার ব্লুপ্রিন্টের সঙ্গে মিলতে শুরু করবে। ক্রিড বলেন, সম্পদ এমন কিছু নয় যা তুমি তাড়া করে ধরো, এটা এমন কিছু যা তুমি নিজেই হয়ে ওঠো। আর যখন তুমি ভেতর থেকে অ্যাবান্ড্যান্ট হয়ে ওঠো, তখন টাকা তোমার দিকে ছুটে আসে। চ্যাপ্টার 3, দ্য রেজিস্ট্যান্স লুপ। কখনো কি অনুভব করেছো বড় কোনো সুযোগ সামনে আসতেই ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা জাগে, যেন ভেতরের কোনো কণ্ঠস্বর বলে আমি কি সত্যি এর যোগ্য, এটা কি আমার জন্য নিরাপদ? তোমার সচেতন মন বলে হ্যাঁ, কিন্তু ভেতরে কোথাও না বলে ওঠে। এটাই হচ্ছে রেজিস্ট্যান্স লুপ। রেজিস্ট্যান্স সবসময় যুক্তি থেকে আসে না, এটা আসে অপরাধবোধ, লজ্জা এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া ভয় থেকে। অনেক সময় আমরা ভাবি আমরা ব্যর্থতার ভয় পাচ্ছি, কিন্তু সত্যিকারে আমরা ভয় পাই সফল হওয়ার, কারণ সফলতা আমাদের পুরনো কমফর্ট জোনের বাইরে নিয়ে যায়। সফলতা আমাদের সেই সেলফ ইমেজ ভেঙে যায় যার মধ্যে আমরা বহু বছর ধরে বাস করছি। একজন মহিলা ছিলেন নয়না। বহু বছর ধরে তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছিলেন। তার যখনই প্রমোশন পাওয়ার সুযোগ আসতো সে ফর্মটি পূরণ করত, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আবারও নিজেকে গুটিয়ে নিত। একদিন তার বস জিজ্ঞেস করলেন, তুমি সবসময় পিছিয়ে যাও কেন? সে হেসে বলল, শায়দ আমি এখনো প্রস্তুত নই। কিন্তু সত্যি কথাটি ছিল, সে প্রস্তুত ছিল, শুধু তার অবচেতন মন বিশ্বাস করে নিয়েছিল যে বেশি ক্ষমতা মানেই বেশি দায়িত্ব, বেশি বিচার সমালোচনা, আর সেইগুলো থেকে সে দূরে থাকতে চায়। ক্রিড বলেন, ধন সম্পদ হলো এক ধরনের আয়না। তুমি যখন তাকে দেখার ভয় পাও তখন আসলে তুমি নিজের মূল্যকে দেখার ভয় পাচ্ছ। নয়নার ভয় টাকা নিয়ে ছিল না, বরং নিজের মূল্য, নিজের ভ্যালু দেখার ভয় ছিল। সে ভয় পেত নিজের উপর ভরসা করতে হবে, এটাই তাকে তাড়িয়ে রাখত। যখন তুমি নিজেকে ছোট ভাবো, ইউনিভার্স তো তোমাকে ছোট আকারের সুযোগ দেয়। তুমি নিজেকে যত ছোট ভেবে নাও, জীবনও তত ছোট সম্ভাবনা তোমার সামনে রাখে, কারণ ইউনিভার্স তোমার ভাইব্রেশনের উত্তর দেয়, তোমার কথার নয়। তাই পরের বার কোনো সুযোগ এলে আর ভেতরে প্রতিরোধ উঠলে একটু থেমে নিজেকে ভুলবে, এটা সমৃদ্ধির ভয় নয়, এটা আমার পুরনো ভার্সনের প্রতিক্রিয়া। তাকে অবজার্ভ করো, রিজেক্ট করো না, কারণ সচেতনতা থেকেই হিলিং শুরু হয়। রেজিস্ট্যান্স তোমার শত্রু নয়, সে একজন মেসেঞ্জার যে জানায় তোমার অবচেতন মন এখনো পুরনো ভয়ের সাথে বাঁধা। তুমি সেই ভয়কে চিনে ফেললে সেটি ধীরে ধীরে শক্তি হারাতে থাকে, আর ভয় যেখানে ছিল সেখানে নতুন সম্ভাবনা জন্মাতে শুরু করে। ক্রিড বলেন, যে মুহূর্তে তুমি রেজিস্ট্যান্সের সাথে লড়াই বন্ধ করো, ঠিক সেই মুহূর্তে তা শক্তিতে পরিণত হতে শুরু করে। তুমি যখন নিজের বিরোধিতাকে গ্রহণ করো, সেটাই তোমার বৃদ্ধি বা গ্রোথের অংশ হয়ে যায়। প্রত্যেক মানুষ তার জীবনের একটা গল্প বাঁচছে, কিন্তু ক্রিড বলেন, যদি সেই গল্পটা তোমার অবচেতন মন লিখে থাকে, তবে এখন সেটাকে নতুন করে লেখার সময় এসেছে। কারণ অবচেতন মন শুধু শব্দ বোঝে না, অভিজ্ঞতা বোঝে, আর তাকে বদলানোর একমাত্র উপায় হলো তাকে নতুন অভিজ্ঞতা দেওয়া। অ্যাফার্মেশন ততক্ষণ কাজ করে না যতক্ষণ না ইমোশন তার সাথে যুক্ত থাকে। তুমি রোজ বলতে পারো, আমি ধনী, আমি যোগ্য, আমি সমৃদ্ধ, কিন্তু যদি ভেতর থেকে কোনো ক্ষীণ শব্দ বলে না এটা সত্যি নয়, তাহলে সেই শব্দটাই অবচেতন মনকে পরিচালনা করবে। তাই শুধু শব্দ দিয়ে নয়, অভিজ্ঞতা দিয়ে নিজের গল্প রিরাইট করতে হবে। অবচেতন মনকে অনুভব করাতে হবে যে সমৃদ্ধি নিরাপদ, স্বাভাবিক এবং সম্পূর্ণভাবে তোমার প্রাপ্য। কারণ অবচেতন মন
বারবার সেই পরিচিত জিনিসই পুনরাবৃত্তি করে। যদি সে দারিদ্র্য, ভয় বা সংগ্রামকে পরিচিত মনে করে, তাহলে সে সেই বাস্তবতাই তৈরি করে যাবে, যদিও তুমি সচেতনভাবে সমৃদ্ধি চাও। তাই প্রতিদিন কিছু প্র্যাকটিক্যাল স্টেপ নাও। প্রথমত, ভিজুয়ালাইজেশন। শান্ত হয়ে চোখ বন্ধ করে কল্পনা করো যে টাকা, সুযোগ ও ভালোবাসা উষ্ণ আলোর মতো তোমার জীবনে প্রবাহিত হচ্ছে, আর তুমি শান্ত ও নিরাপদ অনুভব করছো। দ্বিতীয়ত, সোম্যাটিক রিহার্সাল। তোমার শরীরকে রিল্যাক্সড, ওপেন এবং গ্রেটফুল স্টেটে আনো। কাঁধ ঢিলা করো, গভীর শ্বাস নাও। বুকে খোলা ভঙ্গির মাধ্যমে শরীরকে শেখাও রিসিভিং ইজ সেফ। তৃতীয়ত, মাইক্রো অ্যালয়েন্স। প্রতিদিন ছোট ছোট জিনিস গ্রহণ করার অভ্যাস তৈরি করো। প্রশংসা, সাহায্য, ছোট উপহার এগুলো এলে দরকার নেই না বলে বলো, থ্যাংক ইউ, আই রিসিভ ইট। ধীরে ধীরে অবচেতন মন শিখে যায় যে গ্রহণ করা নিদার সেলফিশ নর রিস্কি, বরং স্বাভাবিক। আর ক্রিডের একটি গভীর লাইন হলো, অ্যাবান্ডেন্স গ্রোজ অনলি ওয়্যার রিসিভিং ফিল সেফ। যখন তুমি নিজেকে গ্রহণ করার অনুমতি দাও, তখনই প্রাচুর্য বাড়ে। কারণ তখন প্রাচুর্য ভয় থেকে নয়, নিরাপত্তা ও গ্রহণযোগ্যতা থেকে পুষ্ট হয়। এবার ডমিনিক ক্রিড আমাদের এমন একটি অবস্থায় নিয়ে যান যেখানে অ্যাবান্ডেন্স আর কোনো ধারণা নয়, এটি একটি অভিজ্ঞতা হয়ে ওঠে। এখানে টাকা শুধু একটি মাধ্যম, কিন্তু আসল প্রাচুর্য সেই কম্পন যা তখনই প্রবাহিত হয় যখন তুমি অ্যালাউ করা শিখে যাও। ক্রিড বলেন, তোমাকে টাকা বা সাফল্যকে ধরতে হবে না, তোমাকে সেই ব্যক্তি হতে হবে যাকে প্রাচুর্য নিজে থেকেই খুঁজে নিতে চায়। যখন তুমি অ্যালাউ করো, প্রতিরোধ শেষ হয়ে যায়। যখন তুমি কৃতজ্ঞতা অনুভব করো, অভাবের অনুভূতি ভেঙে যায়। ক্রিড বলেন, দ্য ইউনিভার্স ডাজন্ট রেসপন্ড টু ইয়োর নিড, ইট রেসপন্স টু ইয়োর ওপেননেস। অর্থাৎ ইউনিভার্স তোমার চাইতে কি চাও সেটা শোনে না, বরং তোমার শক্তি ক্ষেত্রকে অনুভব করে। যদি তোমার ভাইব্রেশন অভাব ভিত্তিক হয়, তাহলে সুযোগও আসবে ঠিক সেই রকম, অপূর্ণ, অস্থায়ী, অল্প। কিন্তু যদি তোমার ভেতরে কৃতজ্ঞতা আর ওপেননেস থাকে, সেই শক্তি তোমার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে যেখানে অ্যাবান্ডেন্স নিজেকে স্বচ্ছন্দ অনুভব করে। কৃতজ্ঞতা কোনো পজিটিভ থিঙ্কিং এক্সারসাইজ নয়, এটি তোমার স্নায়ুতন্ত্রকে নিরাপত্তা শেখায়। যখন তুমি প্রতিদিন থ্যাঙ্কফুলনেস অনুভব করো, তোমার শরীর সংকেত পাঠায়, আমি নিরাপদ, আমি খোলা মনে গ্রহণ করতে পারি। আর সাবকনশিয়াস সবসময় সেইটাই পুনরাবৃত্তি করে যা নিরাপদ মনে হয়। তাই গ্র্যাটিটিউড প্র্যাকটিস তোমার ভেতরে রিসিলিং ফ্রিকোয়েন্সিকে স্থির করে। ক্রিড বলেন, সেফটি ইজ দ্য সয়েল ওয়্যার অ্যাবান্ডেন্স গ্রোজ। তোমার সিস্টেম যত বেশি রিল্যাক্সড হবে, তত সহজে টাকা, ভালোবাসা, সুযোগ তোমার জীবনে প্রবাহিত হবে। একটি ছোট অ্যাকশন স্টেপ। প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি ছোট রিচুয়াল করো। ডায়েরিতে অথবা মনে নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কোথায় প্রাচুর্যকে অ্যালাউ করেছি। হয়তো কেউ তোমাকে সাহায্য করেছে এবং তুমি কৃতজ্ঞতা জানিয়েছ। হয়তো তুমি কোনো প্রশংসা লজ্জা ছাড়াই গ্রহণ করেছ। হয়তো তুমি নিজেকে একটু শান্তি দিয়েছ। এই ছোট ছোট অনুমতিগুলোই তোমার ভেতরের ম্যাগনেটকে সক্রিয় করে। ক্রিড বলেন, দ্য আল্টিমেট অ্যাবান্ডেন্স ইজ পিস, দ্য নোয়িং দ্যাট ইউ অলরেডি হ্যাভ এনাফ। যখন তুমি এই সত্য উপলব্ধি করো, তখন তুমি আর তাড়া করা বন্ধ করে দাও, বরং ইউনিভার্স শুরু করে তোমাকে তাড়া করা। কারণ এখন যে রেজিস্ট্যান্স পায় না, পায় একটা উন্মুক্ত স্থির জায়গা, একটা শান্ত, কৃতজ্ঞ, গ্রহণকারী হৃদয়। ইউ ডোন্ট বিকাম অ্যাবান্ডেন্ট বাই ডুইং মোর, ইউ বিকাম অ্যাবান্ডেন্ট বাই বিইং ওপেন। এটাই রিসিভিং স্টেট, যেখানে অ্যাবান্ডেন্স আর কোনো গোল নয়, এটি তোমার স্বাভাবিক অবস্থা হয়ে ওঠে। এই বইয়ের শুরুতে আমরা একটি প্রশ্ন তুলেছিলাম যে যদি টাকা বারবার তোমার জীবনে আসে এবং আবার চলে যায়, তাহলে কি এটা পরিশ্রমের অভাব নাকি ভেতরের কোনো অদৃশ্য প্যাটার্ন? ডমিনিক ক্রিড দেখিয়েছেন যে আসল অ্যাবান্ডেন্স বাইরের থেকে আসে না, এটি ভেতর থেকে আনলক হয়। আমরা শিখেছি প্রতিটি মানুষের ভেতরে একটি হিডেন কন্ট্রাক্ট থাকে যা ঠিক করে দেয় যে আমি জীবনে কতটা ডিজার্ভ করি। তারপর আমরা পরিচয় বোঝার অংশে দেখলাম টাকা মানুষকে বদলায় না, এটি কেবল তোমার ভেতরের সত্যিকারের পরিচয়কে জোরালো করে তোলে। তারপর এলো রেজিস্ট্যান্স লুপ, যেখানে গিল্ট, শেম ও ইনহেরিটেড ফিয়ার তোমার প্রতিটি প্রচেষ্টাকে স্যাবোটাজ করে। অবশেষে আমরা পৌঁছালাম রিসিভিং স্টেটে, যেখানে ওয়েলথ এমন কিছু যা তাড়া করতে হয় না, এটি এক ধরনের শক্তি যা তোমার ওপেননেসে স্বাভাবিকভাবে প্রবাহিত হয়। ক্রিডের সবচেয়ে গভীর বার্তা হলো, অ্যাবান্ডেন্স শুরু হয় যখন তুমি নিজেকে প্রমাণ করা বন্ধ করো। তোমাকে কিছু পাওয়ার জন্য নিজেকে প্রমাণ করতে হবে না, তোমাকে শুধু নিজেকে অ্যালাউ করতে হবে। কারণ যতক্ষণ তুমি নিজেকে যোগ্য মনে করো, ইউনিভার্স তোমার জন্য সেই দরজাগুলো খুলে দেয় যা আগে অসম্ভব মনে হতো। আজ রাতে একটি ছোট পদক্ষেপ নাও। নিজেকে বলো, আমি প্রস্তুত, আমি অ্যাবান্ডেন্সকে অ্যালাউ করছি, আমি সেই ব্যক্তি যে সহজেই গ্রহণ করতে পারে।
এই সামান্য বাক্যগুলোই তোমার সাবকনসিয়াসের নতুন লেখার শুরু। যদি এই গল্প তোমাকে গভীরভাবে ছুঁয়ে থাকে, তাহলে এমন কাউকে শেয়ার করো যে নিজের ইনার ওয়ার্থ ফিরিয়ে আনতে চায়। আর যদি এমন গভীর অনুভূতিময় অডিও বুক শুনতে চাও, তাহলে অডিও বুকস আরকে সাবস্ক্রাইব করো, যেখানে প্রতিটি বই শুধু বোঝার জন্য নয়, বরং অনুভব করার জন্য।